আপনারা শুনছেন স্যাটারডে স্পেশাল হরর স্টোরি। সাহিত্যের কিছু রোমাঞ্চকর কাহিনী নিয়ে সাজানো এই গল্প সত্যজিৎ রায়ের সাধন বাবুর সন্দেহ। কণ্ঠপাঠে আমি গোপীনাথ। তো শুরু হচ্ছে আজকের গল্প সাধন বাবুর সন্দেহ। সাধন বাবু একদিন কাজ থেকে তার সন্ধেবেলায় তার ঘরে ঢুকে দেখলেন মেঝেতে একটা বিগত খানিক লম্বা সরু গাছের ডাল পড়ে আছে। সাধনবাবু পিটপিটে স্বভাবের মানুষ। ঘরে যা সামান্য আসবাব আছে, খাট, আলমারি, আলনা, জলের কুঁজো রাখার টুল, তার কোনো এক কণা ধুলো তিনি বরদাস্ত করতে পারেন না। বিছানার চাদর, বালিশের ওয়ার, ফুলকারি করার প্লট সব তকতকে হওয়া চাই। এতে ধোপার খরচটা বাড়ে, কিন্তু সাধনবাবু এতে তাক করেন না। আজ ঘরে ঢুকেই গাছের ডাল দেখে তার নাক কুঁচকে গেল। পচা! মালিকের ডাকে পচা এসে হাজির। বাবু বাবু ডাকছিলেন? কেন, তোর কি কোনো সন্দেহ হচ্ছে? না না বাবু, তা হবে কেন? আর এই মেঝেতে গাছের ডাল পড়ে কেন? তা তো জানি বাবু, কাক চড়াইতে এনে ফেলেছে হয়তো, মনে হয়। কেন ফেলবেই বা কেন? আর কাক চড়ুই তো ডাল আনবে বাসা বাঁধার জন্য, আর সে ডাল মাটিতে ফেলবেই বা কেন? আর ঝাড়ু দেওয়ার সময় লক্ষ্য করিসনি এটা? নাকি আজকে ঝাড়ুই দিসনি? বাবু, ঝাড়ু তো আমি রোজই দিই বাবু। যখন ঝাড়ু দিই তখন এই দাও ছিল না বাবু, ছিল না। ঠিক বলছিস? আগে হ্যাঁ বাবু। তাজ্জব ব্যাপার তো। তার পরদিন সকালে অফিস যাবার পথে তার জানালায় চড়ুইকে বসতে দেখে সাধনবাবুর সন্দেহ হলো ইনিই বাসা বাঁধার টিকিট খুঁজছেন। কিন্তু কোথায়? ঘুলঘুলিতে কি? তাও হয়তো হবে। তিনতলা ফ্ল্যাট বাড়ি, 7খানা ঘরের মধ্যে তার ঘরের দিকেই চড়ুইয়ের দৃষ্টি কেন, এই নিয়েও সাধনবাবুর মনে খটকা লাগলো। এমন কিছু আছে কি তার ঘরে যা পাখিদের অ্যাট্রাক্ট করতে পারে? অনেক ভেবে সাধনবাবুর সন্দেহ হলো ওই যে নতুন কবিরেজি তেলটা তিনি ব্যবহার করছেন, যেটা দোতলার শখের কবিরাজ নীলমণি বাবুর মতে খুশকির মহৌষধ, সেটার উগ্র গন্ধই হয়তো পাখিদের টেনে আনছে। সেই সঙ্গে এমনও সন্দেহ হলো যে এটা হয়তো নীলমণি বাবুর ফিচলেমি। সাধনবাবুর ঘরটাকে একটা পক্ষী নিরপরিবেশ মতলবে তিনি এই তেলের গুণগান করছেন। আসলে 17-2 মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাট বাড়ির সকলেই সাধনবাবুর সন্দেহর বাতিকের কথা জানেন এবং আড়ালে এই নিয়ে হাসি ঠাট্টা করেন। আর কি কি সন্দেহ উদয় হলো আপনার মনে? এ জাতীয় প্রশ্ন দিনের বেলায় সাধনবাবুকে প্রায় শুনতে হয়। শুধু প্রশ্ন নয়, অন্যভাবেও তাকে নিয়ে লেকপুলিং চলে। একতলায় নবেন্ন চাটুর্যির ঘরে সন্ধেয় 3 তাসের আড্ডা বসে। সাধনবাবু তাদের নিয়মিত যোগদান করেন। সেদিন যেচে নবেন্দুবাবু তাকে একটা দলা পাকানো কাগজ দেখিয়ে, দেখুন তো মশাই, এর থেকে কিছু সন্দেহ হয় কি না? এটা আসলে জানলা দিয়ে ফেলে দিয়ে গেছে। আসলে কাগজের টুকরোটা নরেন্দ্রবাবুরই মেয়ে মিনি অঙ্কের টুকরোর কাগজ। সাধনবাবু কাগজটাকে খুলে সেটার দিকে কিছুক্ষণ এক দৃষ্টিতে চেয়ে থেকে বললেন, এটা তো সংখ্যা দিয়ে লেখা কোনো সাংকেতিক ভাষা মনে হচ্ছে। নবেন্দুবাবু কিছু না বলে চুপ
মিষ্টি করে চেয়ে রইলেন সাধন বাবুর দিকে। কিন্তু এটা তো মানে করার দরকার, বললেন সাধন বাবু। ধরুন এটা যদি কোনো হুমকি হয়, তাহলে? সংক্ষেপে পাথরদার হয়নি এখনো, কিন্তু সেটা বড় কথা নয়। কথা হলো এই কাগজের দলা থেকে সাধনবাবুর সন্দেহ কোন কোন দিকে যেতে পারে সেইটে দেখা। সাধনবাবু বিশ্বাস করেন যে গোটা কলকাতা শহরটাই হলো ঠক জুয়াচোর ফন্দিবাজ মিথ্যেবাদীদের ডিপো। কারোর ওপর ভরসা নেই, কাউকে বিশ্বাস করা চলে না। এই অবস্থায় একমাত্র সন্দেহ মানুষকে সাবধানে চলতে সাহায্য করে। এই সাধনবাবুই একদিন অফিস থেকে এসে ঘরে ঢুকে টেবিলের ওপর একটা বেশ বড় 4 চৌকো একটা কাগজের মোড়ক দেখতে পেলেন। আর প্রথমেই সন্দেহ হলো সেটা ভুল করেই তার ঘরে চলে এসেছে। এহেন মোড়ক তাকে কে পাঠাবে? তিনি তো এমন কোনো পার্সেল প্রত্যাশা করেননি। কাছে গিয়ে দেখলেন যে মোড়কের ওপর তার নাম নেই। তখন সন্দেহটা আরও পাকা হলো। এটা এখানে কে এনে রাখলো রে? চাকর পচাকে জিজ্ঞেস করলেন সাধনবাবু। আগে বাবু, একজন লোক ধনঞ্জয়ের হাতে দিয়ে গেছে দুপুরবেলায়। সেই আপনার নাম করে বলেছে আপনারই জিনিস। ধনঞ্জয় একতলার ষোড়শীবাবুর চাকর। কি আছে এতে, কে পাঠিয়েছে সেসব কিছু বলেছে? না বাবু, তা তো ঠিক বলেনি। বোঝো ঠেলা। সাধনবাবু কাঁধের চাদরটা আলনায় রেখে খাটে বসলেন। রীতিমতো বড় মোড়ক, প্রায় একটা 5 নম্বর ফুটবল ঢুকে যায় ভিতরে। অথচ কে পাঠিয়েছে তা জানার উপায় নেই। সাধনবাবু খাট থেকে উঠে এগিয়ে গিয়ে মোড়কটা হাতে তুললেন। বেশ ভারী, তা কমপক্ষে 5 কিলো। সাধনবাবু মনে করতে চেষ্টা করলেন যে তিনি শেষ কবে এই ধরনের মোড়ক পেয়েছিলেন। হ্যাঁ, বছর 3 আগে খড়দায় মাসিমা থাকতেন, তিনি পাঠিয়েছিলেন আমসত্ত্ব। তার মাস 6 মধ্যেই সেই মাসিমার মৃত্যু হয়। আজ সাধনবাবুর নিকট আত্মীয় বলতে আর কেউই অবশিষ্ট নেই। পার্সেল কেন, চিঠিও তিনি মাসে 2-1টার বেশি পান না। এই মোড়কের সঙ্গে একটা চিঠি থাকা অস্বাভাবিক হতো না, কিন্তু তাও নেই, কিংবা হয়তো ছিল। সাধনবাবুর সন্দেহ হলো ধনঞ্জয়ের অসাধু হেতু সেটি খোয়া গেছে। একবার ধনঞ্জয়ের সঙ্গে কথা বলার দরকার। তাকে ডেকে পাঠানো অনুচিত হবে মনে করে সাধনবাবু নিজেই নিচে গেলেন। ধনঞ্জয় উঠোনে বসে হামালদিস্তায় কি যেন ছেঁচছিল। সাধনবাবুর ডাকে উঠে এলো। মানে আজকে তোমার হাতে আমার নাম করে কি কেউ একটা পার্সেল দিয়ে গেছিল? এই, আগে হ্যাঁ, আগে হ্যাঁ। আর ওই সঙ্গে কোনো চিঠি ছিল? কই না তো। কোত্থেকে এসছিল কিছু বলেছিল? ওই মদন না কি একটা নাম বলেছিল। মদন? হ্যাঁ, ওই তাই তো বললেন। মদন বলে কাউকে চেনেন তা মনে করতে পারলেন না সাধনবাবু। কি বলতে কি বলছে লোকটা কে জানে। ধনঞ্জয় যে গবেট সে সন্দেহ অনেকদিন আগেই করেছেন সাধনবাবু। এই চিঠিপত্র কাগজপত্র সঙ্গে কিছু ছিল না? একটা কাগজ ছিল, তাতে ওই বাবু সই করে দিলেন। কে, ওই ষোড়শীবাবু? আগে হ্যাঁ। কিন্তু ষোড়শীবাবুকে জিজ্ঞেস করে কোনো ফল হলো না। একটা চিরকুটে তিনি সাধনবাবু হয়ে সই করে দিয়েছেন বটে, কিন্তু সেটা কোথা থেকে এসেছিল খেয়াল করেননি। সাধনবাবু আবার নিজের ঘরে ফিরে এলেন।
কার্তিক মাসের সন্ধ্যা, শীতটা এর মধ্যে বেশ অনুভব করা যাচ্ছে। সামনেই কালী পুজো, তার তোড়জোড় যে চলছে সেটা মাঝে মধ্যেই বোমা পটকা। পাড়াতেই একটা বোমা ফেটেছে, আর সেই মুহূর্তেই খাটে বসা সাধনবাবু শির দাঁড়া দিয়ে একটা বিদ্যুৎ খেলে গেল। টাইম বোমা? ওই মোড়কের মধ্যে টাইম বোমা নেই তো, যেটা নির্দিষ্ট সময়ে ফেটে তার ইহজগতের লীলা সাঙ্গ করে দেবে? এই টাইম বোমার কথা ইদানিং খুব শোনা যাচ্ছে। সারা বিশ্বের সন্ত্রাসবাদীদের এটা একটা প্রধান অস্ত্র। কিন্তু তাকে বোমা পাঠাবে কে, কেন? প্রশ্নটা মনে আসতেই সাধনবাবু উপলব্ধি করলেন যে ব্যবসায়ী হওয়ার ফলে তার শত্রুর অভাব নেই। কন্ট্রাক্ট পাবার জন্য তোষামোদ ধরি তাকেও করতে হয়, তার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীদেরও করতে হয়। যদি তিনি পেয়ে যান সে কন্ট্রাক্ট, তাহলে অন্যেরা হয়ে যায় তার শত্রু। এ তো হামেশাই হচ্ছে। পচা! ডাকটা দিয়েই পরিষ্কার বুঝতে পারলেন তার গলা দিয়ে আওয়াজটা পরিষ্কার বেরোচ্ছে না। গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, কিন্তু তাও পচা হাজির। বাবু ডাকলেন? কিন্তু কাজটা কি ভালো হবে? সাধনবাবু ভেবেছিলেন পচাকে বলবেন কান লাগিয়ে পার্সেলে ভালো করে দেখতে টিক টিক শব্দ শোনা যাচ্ছে কিনা। টাইম বোমার সঙ্গে কলকব্জা লাগানো থাকে, সেটা টিক টিক শব্দে চলে। সেই টিকটিকি একটা পূর্ব নির্ধারিত বিশেষ প্রচণ্ড বিস্ফোরণে পরিণত হয়। পচা যখন কান লাগাবে, তখনই যদি বোমাটা। সাধনবাবু আর ভাবতে পারলেন না। এদিকে পচা তার বাবুর আদেশের জন্য দাঁড়িয়েই আছে। সাধনবাবুকে বলতেই হলো তিনি ভুল করে পচাকে ডেকেছেন। তার কোনো প্রয়োজন নেই। এই রাতটা সাধনবাবু ভুলবেন না কোনো দিন। অসুখ বিসুখের রাত্রে ঘুম হয় না, এইটা স্বাভাবিক। কিন্তু চরম আতঙ্কে এই শীতকালে ঘর্মাক্ত অবস্থায় সারা রাত ঠায় বিছানায় বসে কাটানোর অভিজ্ঞতা তার এই প্রথম। কিন্তু সকাল পর্যন্ত যখন বোমা ফাটল না, তখন কিছুটা আশ্বস্ত হয়ে সাধনবাবু স্থির করলেন যে আজই সন্ধ্যায় মোড়কটা খুলে দেখতে হবে যে তার মধ্যে কি আছে। তার নিজেরও মনে হয়েছে যে তার সন্দেহটা মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। কিন্তু সন্ধেবেলায় এমন একটা ঘটনা ঘটল যে সাধনবাবুর আর মোড়ক খোলা হলো না। অনেক লোক আছে যারা খবরের কাগজে আন্দোপান্ত না পড়ে পারে না। সাধনবাবু এই দলে পড়েন না। প্রথম এবং মাঝের পাতার শিরোনামে চোখ বুলিয়ে এই তার কাগজ পড়া হয়ে যায়। আজও তার ব্যতিক্রম হয়নি। তাই উত্তর কলকাতায় খুনের খবরটা তার দৃষ্টি এড়িয়ে গিয়েছিল। অফিস থেকে ফিরে একতলায় নরেন্দ্র চ্যাটার্জির ঘরে একটা বড় রকম দাপাদাপি চলছে শুনে কারণ জিজ্ঞেস করে তিনি ঘটনাটা জানতে পারলেন। পুটুয়াটুলা লেনে খুন, হত ব্যক্তির নাম শিবদাস মৌলিক। কথাটা শুনেই সাধনবাবুর একটা সুপ্ত স্মৃতি খোঁচা খেয়ে জেগে উঠল। এক মৌলিককে তিনি চিনতেন খুব ভালো করে। তার প্রথম নাম শিবদাস কি? হতেও পারে
সাধনবাবু তখন থাকতেন ওই পুটুয়াটুলা লেনেই। মৌলিক ছিল তার প্রতিবেশী। 3 তাসের আড্ডা বসত মৌলিকের ঘরেই রোজ সন্ধেয়। মৌলিককে কেন জানি মৌলিক বলেই ডাকত সবাই। আরও 2 জন ছিলেন সেই আড্ডায়, সুখেন দত্ত আর মধুসূদন মাইতি। এই দ্বিতীয় ব্যক্তিটির মতন সাংঘাতিক চরিত্র সাধনবাবু আর দেখেননি। তাসের খেলায় সে যে জুয়াচুরির রাজা, সে সন্দেহ সাধনবাবুর গোড়ার থেকেই হয়েছিল। শেষে বাধ্য হয়ে একদিন সন্ধেবেলায় সন্দেহটা প্রকাশ করতেই হলো। এতে মধুমাইতির প্রতিক্রিয়া হয়েছিল ভয়াবহ। তার পকেটে সব সময় যে একটি চাকু অবস্থান করে সেটা সেদিনই জানতে পেরেছিলেন সাধনবাবু। তিনি প্রাণে বেঁচেছিলেন মৌলিক আর সুখেনবাবুর জন্য। ব্যবসায় উন্নতির পর সাধনবাবু পটুয়াটুলার লেনের খোলার ঘর ছেড়ে চলে আসেন মির্জাপুর স্ট্রিটের এই ফ্ল্যাটে। আর সেই থেকেই মৌলিক অ্যান্ড কোম্পানির তার যোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তাসের নেশাটা তিনি ছাড়তে পারেননি, আর সেই সঙ্গে তার সন্দেহ দিকটাও। কিন্তু অন্য দিক দিয়ে পরিবর্তন হয়েছিল বিস্তীর্ণ। পোশাকে পারিপাট্য, বিড়ি ছেড়ে সিগারেট ধরা, নিলামের দোকান থেকে মাঝে মাঝে শখের জিনিস কিনে এনে ঘর সাজানো, পেন্টিং, ফুলদানি, বাহারের অ্যাস্ট্রে, এই সবই গত 5-7 বছরের ঘটনা। এই খুনের ঘটনার শিবদাস মৌলিক যদি সেই মৌলিক হয়, তাহলে যে খুনি মধুমাইতি সে বিষয়ে সাধনবাবুর কোনো সন্দেহ নেই। খুনটা কিভাবে হলো? সাধনবাবু জিজ্ঞেস করলেন। নৃশংস, বললেন নবেন্দু চাটুর্য। লাশ শনাক্ত করার কোনো উপায় ছিল না। পকেটে একটা ডায়েরি থেকে নাম জেনেছে। কেন কেন শনাক্ত করার উপায় ছিল না কেন? ধন আছে, মুড়ো নেই, শনাক্ত করবে কি করে? মুড়ো নেই মানে? মুন্ডু খাচাং। জোড়া হাত মাথার উপর তুলে আবার জুতিটি নামিয়ে এনে খাড় আর পোপের অভিনয় করে বুঝিয়ে দিলেন নবেন্দু চাটুর্যে। নিজে কোথায় সরিয়ে রেখেছে মুন্ডু সেটা এখনো জানা যায়নি। খুনিকে সেটা জানা গেছে। 3 তাসের বৈঠক বসত ওই মল্লিকের ঘরে, তাদের মধ্যেই একজনকে সন্দেহ করছে পুলিশ। সিঁড়ি দিয়ে 3 তলায় উঠতে উঠতে সাধনবাবু অনুভব করলেন যে তার মাথাটা ঝিনঝিন করছে। সেদিনের ঘটনা চোখের সামনে জল জ্যান্ত দেখতে পাচ্ছেন তিনি। যেদিন তিনি মধুমাইতিকে জোচ্চুরির অপবাদ দিয়েছিলেন, চাকুর আক্রমণ থেকে রেহাই পেয়েছিলেন তিনি ঠিকই, কিন্তু তার বেশ কিছুক্ষণ পর অবধি মধুমাইতির দৃষ্টি তার ওপর অগ্নিবর্ষণ করেছিল, সেটা তার মনে আছে। আর মনে আছে মধুর সেই একটি উক্তি, আমায় চেনো না তুমি সাধন মজুমদার? আজ পার পেলে, কিন্তু এর বদলা আমি নেব। আজই হোক আর 10 বছর পরেই হোক। রক্ত জল করা শ্মশানে সাধনবাবু ভেবেছিলেন পটুয়াতলা লেন থেকে পালিয়ে বেঁচেছেন, কিন্তু ওই মোড়ক যদি মধুমাইতি দিয়ে থাকে। মদন, ধনঞ্জয় বলেছিল মদন। ধনঞ্জয় যে কানে খাটো সে বিষয়ে কোনো সন্দেহ নেই। মধু আর মদনে খুব বেশি পার্থক্য আছে কি? মোটেই না। মধু অথবা মধুর লোকই রেখে গেছে ওই পার্সেল, আর সেটা যাতে সত্যি তার হাতে পৌঁছায় তাই চিরকুটে সই করিয়ে নিয়েছে। ওই মোড়কের ভিতর রয়েছে শিবদাস
মল্লিকের মাথা। এই সন্দেহ সিঁড়ির মাথা থেকে তার ঘরের দরজার দূরত্বটুকু পেরোবার মধ্যে দৃঢ়ভাবে সাধনবাবুর মনে গেঁথে গেল। দরজা থেকেই দেখা যায় টেবিলের উপর ফুলদানিটার পাশে রাখা মোড়কটাকে। মোড়কের ওজন এবং আয়তন দুই এখন স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে তার ভেতরে কি আছে। বাবু দোরগড়ায় এসে থেমে গেছেন দেখে পচা কিঞ্চিৎ বিস্তৃতভাবে দাঁড়িয়ে দেখে ব্যাপারটা দেখছিল। সাধনবাবু প্রচণ্ড মনের যোগ প্রয়োগ করে বিরহল ভাবটা কাটিয়ে চাকরকে চা আনতে বললেন। আজ কেউ এসেছিল আমার খোঁজ করতে? কই না তো বাবু। সাধনবাবু অবশ্য সন্দেহ করেছিলেন পুলিশ হয়তো এরই মধ্যে হানা দিয়ে গেছে। তার ঘরে খুন হওয়া ব্যক্তির মুন্ডু পেলে তার যে কি দশা হবে সেটা ভাবতে তার আরেক দফা ঘাম ছুটে গেল। গরম চা পেটে পড়তে সামান্য বল যেন ফিরে এলো তার মনে। যাক, অন্তত টাইম বোমাতো নয়। কিন্তু এও ঠিক যে এই মুন্ডু সমেত মোড়কটি কে সামনে রেখে যদি তাকে সারা রাত জেগে বসে থাকতে হয় তাহলে তিনি পাগল হয়ে যাবেন। ঘুমের বড়িতে ঘুম হলো ঠিকই, কিন্তু দুঃস্বপ্ন থেকে রেহাই পাওয়া গেল না। একবার দেখলেন তিনি মুন্ডুহীন মৌলিকের সঙ্গে বসে 3 তাস খেলছেন তিনি। একবার দেখলেন মৌলিকের ধরবিহীন মুন্ডু তাকে এসে বলছে, দাদা ওই বাঘকে প্রাণ হাঁপিয়ে উঠেছে, দয়া করে মুক্তি দিন দাদা, দয়া করে। হরি খাওয়া সত্ত্বেও চিরকালের অভ্যেস মতো সকাল 5টায় ঘুম ভেঙে গেল সাধনবাবুর। তো ব্রাহ্ম মুহূর্তের গুণেই সংকট মোচনের একটা উপায় সাধনবাবুর মনে উদিত হলো। মুন্ডু যখন তার কাছে পাচার করা হয়েছে তখন সে মুন্ডু অন্যত্র চালান দিতে বাধাটা কোথায়? তার ঘর থেকে জিনিসটা বিদায় করতে পারলেই তো নিশ্চিন্ত। ভোর থাকতেই অন্য কাজ সারার আগে বাজারের থলিতে মোড়কটা ভরে নিয়ে সাধনবাবু বেরিয়ে পড়লেন। প্যাকিংটা ভালোই হয়েছে বলতে হবে, কারণ ভেতরে রক্ত চুইয়ে থাকলেও তার বিন্দু মাত্র বাক্স ভেদ করেও বাইরে আসেনি। বাসে উঠে কালীঘাট পৌঁছতে লাগলো 25 মিনিট। তারপর পায়ে হেঁটে আদিগঙ্গায় পৌঁছে একটি অপেক্ষাকৃত নিরিবিলি জায়গা বেছে নিয়ে হাতের মোড়কটাকে সবেগেই ছুঁড়ে ফেললেন নদীর মাঝখানে। মোড়ক নিশ্চিহ্ন, সাধনবাবু নিশ্চিন্ত। বাড়ি ফিরতে লাগলো 35 মিনিট। সদর দরজা দিয়ে যখন ঢুকছেন তিনি তখন ষোড়শীবাবুর দেয়াল ঘড়িতে ঢং ঢং করে 7টা বাজছে। আর সেই ঘড়ির শব্দ শুনেই সাধনবাবু মুহূর্তের মধ্যেই চোখে অন্ধকার দেখলেন। একটা কথা হঠাৎ মনে পড়ে গেছে তার। কদিন থেকে বারবার সন্দেহ হয়েছে তিনি যেন কি একটা ভুলে যাচ্ছেন। 50-এর পর এই জিনিসটা হয়। এই কথা নীলমণি বাবুকে বলতেই তিনি নিয়মিত ব্রাহ্মী শাক খেতে বলেছিলেন।
আজ আধ ঘন্টা আগেই বেরিয়ে পড়তে হলো সাধনবাবুকে, কারণ যাবার পথে একটা কাজ সেরে যেতে হবে। রাসেল স্ট্রিটের নিলামের দোকান মডার্ন এক্সচেঞ্জে ঢুকতে এক গাল হেসে এগিয়ে গেলেন মালিক তুলসী। টেবিল ক্লথটা চলছে তো? ওটা ওটা পাঠিয়েছিলেন আপনি? বাড়ি, আমি তো বলেইছিলাম পাঠিয়ে দেবো। সেটা পৌঁছয়নি আপনার হাতে? হ্যাঁ মানে ইয়ে, আপনি 500 টাকা আগাম দিয়ে গেলেন, এত পছন্দ আপনার। আপনি পুরো খদ্দের, আপনাদের কথা রাখবো না। হ্যাঁ তা তা তো বটেই, তা তো বটেই। দেখবেন 5 ক্লাস টাইম লাগবে ওই ঘড়ি। নাম করা ফরাসি কোম্পানি তো, পিসটা জলের দরে পেয়ে গেছে। ভেরি লাকি আপনি। তুলসীবাবু অন্য খরিদ্দারের দিকে এগিয়ে যেতেই সাধনবাবু দোকান থেকে বেরিয়ে এলেন। জলের দরের ঘড়ি জলেই গেল। ভালো বদলা নিয়েছে মধুমাইতি, তাতে সন্দেহ নেই। আর মডার্নকে যে মদন শুনেছে ধনঞ্জয়, তাতেও কোনো সন্দেহ আছে কি? এতক্ষণ শুনছিলেন সত্যজিৎ রায়ের সাধনবাবুর সন্দেহ। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণের জন্য আমার গল্পটি শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন। আর যারা আমার এই গল্পটি ফেসবুক থেকে শুনছেন তারা অবশ্যই ফেসবুকটিকে ফলো করে নেবেন। তো আজকে শুনলেন সাধনবাবুর সন্দেহ। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন, এই বলেই আজকে আমার গল্প এখানেই শেষ করছি। ধন্যবাদ।